আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, মহান বিজয়ের মাসে একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মহান বিজয়ের মাসের বিশেষ অনুষ্ঠান বিজয়ের 49 দেখবার জন্যে। এই অনুষ্ঠানে আমাদের আজকের সম্মানীয় আমন্ত্রিত অতিথি শহীদ ডক্টর আলিম চৌধুরীর কন্যা, দেশের বিশিষ্ট আই স্পেশালিস্ট এবং সমাজ এবং দেশের সকল শুভ কাজের সামনের কাতারের যোদ্ধা ডক্টর নুজহাত চৌধুরী। আমরা কথা বলবো ডক্টর নুজহাত চৌধুরীর সঙ্গে। ডক্টর নুজহাত চৌধুরী, একুশে টেলিভিশনের স্টুডিওতে আপনাকে পাওয়াতে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং প্রীত হয়েছি, এবং আজকে আপনার মুখ থেকে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো এবং আজকের শহীদ বুদ্ধিজীবীদের নিয়েও কথা হবে। প্রাসঙ্গিকভাবে আপনার বাবার কথা উঠে আসবে। আমাদের মূল থিমটা হচ্ছে যে ৭১-এর ভিত্তিতে দাঁড়িয়ে, মূল ভূমিতে দাঁড়িয়ে আমরা ৪৯ বছর পরে বাংলাদেশকে কেমন দেখছি, কেমন প্রত্যাশা করেছি এবং কীরকমভাবে আমরা প্রত্যাশার পূরণ দেখছি, এটি হচ্ছে আমাদের মূল থিম। তো এই কথা প্রসঙ্গে সবই চলে আসবে আমি জানি। প্রথম কথা, আজকে আপনার কাছ থেকে শুনবো আমাদের জাতির যিনি মনন বলতে পারি, যারা জাতির মনন গঠনে আমাদেরকে চেষ্টা করেছেন, ৭১-এর যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছেন, যাদেরকে আমরা হারিয়েছি 14ই ডিসেম্বরে, তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনার বাবার কথা দিয়ে বরং শুরু করি। বিজয়ের এই মাসে এবং বিজয়ের ৪৯তম বার্ষিকীর প্রান্তে দাঁড়িয়ে বিজয় যে আমাদের অনেক গর্বের সাথে আসলে অনেক শোককে নিয়েও আসে। শুরুতে আমি সেই জন্য একটু আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, স্মরণ করতে চাই জাতীয় চার নেতাকে, সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, সকল শহীদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি এবং বীরাঙ্গনা মাদের প্রতি, সেই সাথে আমার শহীদ জায়া মাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে কথা শুরু করতে চাই। বিজয় আসলে আমাদের কাছে, আমাদের শহীদ পরিবারগুলোর কাছে সবসময় অনেক গর্বের সাথে, অনেক আনন্দের সাথে, অনেক শোক নিয়ে আসে। এই মাসটা আসলে আমাদের জন্য আসলে অনেক কনফ্লিক্টিং ইমোশনের মাস। আপনি যদি আমাকে একদম বটম লাইন বলতে বলেন, সেটা হচ্ছে আমার গর্ব, একটি স্বাধীন দেশ পাওয়ার জন্য আমার গর্ব। এর থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু হতে পারে না। সেটার জন্য কি বাবাকে হারিয়েছি, অথবা এখনও এই বয়সে আমি 2 সন্তানের মা, তারাও অ্যাডাল্ট এখন, মানে একজন 18 ক্রস করেছে, তারপরেও কেন কাঁদি, সব কিছুর পরেও কিন্তু গর্বটাই আসল জায়গা এবং অহংকারটা। এবং আমি মনে করি এই পতাকার জন্য বাবা কেন, আমি, আমার সন্তান সবাই যদি চলে যেতাম, তারপরেও সেটা ইট উড বি ওয়ার্থ ইট। সুতরাং সেই অহংকারটাকে আমি তুলে ধরতে চাই। আপনি যদি আমাকে আমার বাবার কথা বলেন, এই মাসে আমার 2টা জিনিস আসলে সবচেয়ে বেশি নাড়া দিতে থাকে আমাকে। সেটা হচ্ছে যে আমার বাবার অবশ্যই বিজয়, কিন্তু আমার বাবাকে ধরে নিয়ে যাওয়ার পরে, আমি এটা একদম বলি না, আবার কথা চলেও আসে, কিন্তু আমি ডিটেইলে যাই না, তাকে ধরে নিয়ে যাওয়ার পরে নির্যাতন কতটা করা হয়েছিল, এই বিভীষিকাটা আমাকে খুব, ইট গিভস মি স্লিপলেস নাইটস। আসলে আমি সত্যি 14ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর, বিশেষ করে আমার বাবাকে তো 15ই ডিসেম্বর বিকালে নিয়ে যাওয়া হয়েছিল। শৈশব কৈশোরে আপনাকে খুব ট্রমার একটা কাজ করেছে। অসম্ভব। আমার আসলে একটা সাইকোলজিক্যাল ট্রমার জায়গা ছিল। আপনি যদি আমার মাকে জিজ্ঞেস করেন, হয়েছে কি, আমার তখন 2 বছর বয়স ছিল, আমি কোলে কোলে তো করতাম, আর আমার বোনের ছিল 3 বছর। তো সবাই খুব, ও হাঁটতে পারতো, মানে হাঁটতো, আমিও হাঁটতাম, কিন্তু ও একটু বড় ছিল। তো সবাই নিপা যেন লাশটা না দেখে, নিপা যেন লাশটা না দেখে। আমি যে কখন, আর আমার মা তখন উদ্ভ্রান্তের মতো। আমার মা বলেছেন যে 18 তারিখ পর্যন্ত আমাদের কথাও তার মানে ঠিক খেয়াল ছিল না। ওই সময় উনি কেমন ছিলেন উনি নিজেও বলতে পারেন না। মানে উনি আসলে বিশ্বাস করতে পারছিলেন না যে যেই লোকটা হেঁটে চলে গেল সে লাশ হয়ে ফিরে এসছে, এটা আর কি। তারপরে আবার তখন আবার জয় বাংলা স্লোগান, স্বাধীন বাংলাদেশ,
এর মধ্যে এই মিথস্ক্রিয়াটি একটা অন্যরকম মিথস্ক্রিয়া মানে ছিল। সেই কাঙ্ক্ষিত বিজয়। কিন্তু মা যেটা বলেন যে মিছিলে মিছিলে আমরা কিন্তু পাইনি বাবার লাশ অনেক দিন। তখন অনেক ধরনের গুজব চলছে যে বুদ্ধিজীবীদেরকে আটকে রাখা হয়েছে, তাদের বিনিময়ে ওই পাকিস্তানি সৈন্যদেরকে, আপনি মুক্তিযোদ্ধা আপনি জানেন যে তখন অনেক গুজব, অনেক ধরনের একটা ইয়ে ছিল যে হয়তো বেঁচে আছেন, হয়তো তাদের বিনিময়ে যোদ্ধা ইয়েদেরকে নিয়ে যাওয়া হবে পাকিস্তানি, হ্যাঁ এরকম করা হয়েছে অনেক। মানে মা 18 তারিখ লাশ পাওয়ার আগ পর্যন্ত মা বিশ্বাস করেননি যে বাবা নাই। মার তখন আসলে আমাদের কথাও খেয়াল ছিল না। তো যখন 18 তারিখ বাবার ক্ষতবিক্ষত লাশটা পাওয়া গেল, সেটা বাসায় নিয়ে আসা হলো, আমি যে কখন কার কোলে চড়ে চলে গেছি এবং দেখে ফেলেছি এটা আসলে মা জানেন না। কিন্তু আমার যেটা হলো, বাবার একটা ছবি ছিল খুব বড় করে বাঁধাই করা আমাদের বাসায়। আমি ছোটকাল থেকে বাবার বুকটা ধরতাম আর বলতাম বাবার এখানে অনেক রক্ত, বাবার কোনো দিন আমাকে কোলে নিবে না। এই মেমোরিটা মা আমার কিন্তু মনে নাই, কিন্তু এটার যে এফেক্ট এটা আমি জানি কেন। আমার আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি সবসময় কাঁদি, আমরা কাঁদলে আবার এটা নিয়ে অনেক ধরনের হাস্যরস ব্যঙ্গাত্মক করা হয়। কিন্তু আপনাকে আমি বলতে পারি দাদা, আপনি যত বয়সী হোক এরকম ট্রমা থেকে বের হওয়া যায় না। আপনাকে মনে রাখতে হবে এই শহীদ পরিবারগুলো, মানে একই সাথে দুরকম যুদ্ধ করতে হয়েছে। একটা হচ্ছে ট্রমা থেকে ট্রমা কাটিয়ে না, কিন্তু এক্সটার্নাল যুদ্ধটা বলি দাদা, সেটা ওয়ার্স্ট ছিল। সেটা হচ্ছে আমার বাবাদের খুনিদেরকে আমি মন্ত্রী দেখেছি, আমার বাবাদের খুনিদেরকে আমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে দেখেছি। কতখানি দ্বিচারিতা আমি কিন্তু আজ পর্যন্ত সত্যি কথা এটা রিজলভ করতে পারিনি। আমার আন্দোলনটা হচ্ছে আসলে আমার জন্য কিন্তু হিলিং প্রসেস। 72 সালে যে গ্রুপ শহীদ পরিবারের যে গ্রুপ গিয়েছিলেন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এবং দাবি পেশ করেছিলেন শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের বিচারে, তাদের মধ্যে আমার মা ছিলেন। আপনারা তো জানেন মা নির্মূল কমিটির ভাইস প্রেসিডেন্ট এখন এবং সারা জীবনের যোদ্ধা। তিনি শোককে শক্তিতে পরিণত করেছেন। দাদা আমি বিশ্বাস করি আমি কাঁদলেও আমি শোককে শক্তিতে পরিণত করেছি, কিন্তু শোকটা খুব রিয়েল, শোকটা খুব দীর্ঘস্থায়ী। আমি যারা তরুণরা আছে, যারা আমাদের অশ্রুকে ব্যঙ্গ করেন, অতীতের কথা বলে, যারা আমাদের রক্তক্ষরণকে অতীত মনে করেন, তাদেরকে আমি বলতে চাই এই রক্তক্ষরণ নিজের বাবার দিকে তাকিয়ে ভাবার কথা চিন্তা করতে। জীবনের একমাত্র ধ্রুব হচ্ছে মৃত্যু, সেটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন বা আফসোস না। কিন্তু যেই আদর্শের জন্য, এমনকি যুদ্ধে বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটাতে কিন্তু সেই শহীদানের সাথে কিন্তু অহংকারও জড়িত আছে। কিন্তু যেটার সাথে কোনো ধরনের পজিটিভ কিছু জড়িত নাই, সেটা হচ্ছে সেই খুনিদের রিহ্যাবিলিটেশন। বলতে বলতে না ক্লিশে হয়ে গেছে দেখে তরুণরা আর আমাদের কথা শুনতে চায় না, কিন্তু ওদেরকে শুনতে হবে। বাবার কথাগুলো কি বলতে বলতে ক্লিশে হয়ে যাওয়ার কথা না তো, অজস্রবার, কারণ না, আমি যেটা তরুণদেরকে সবসময় বলি, যেটা আমার বাবার কথা আমি বলছি না, আমি ওদের একজন জাতীয় বীরের কথা বলছি। আমি বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতাকে হারিয়ে দিগ্ভ্রান্ত বাংলাদেশের কথা বলছি, কারণ সেই দিগ্ভ্রান্ত ভবিষ্যতের নাগরিক ওরা। আজকের বাংলাদেশের যে স্খলন, যে পতন, আদর্শিক যে বিচ্যুতি, যেখান থেকে এত কষ্ট করেও বঙ্গবন্ধু কন্যা ফিরে আনতে বারবার হোঁচট খাচ্ছেন, সেটার কারণ এই অপরাধগুলো। আমি এটা অপরাধ বলি। যারা ৭১ বিরোধী এবং বঙ্গবন্ধু হত্যাকারী বুদ্ধিজীবীদের হত্যাকারীদের নিয়ে সরকার গঠন করে বাংলাদেশকে মিনি পাকিস্তান করেছে, এবং এটা সত্য কথা, এটা ধ্রুব সত্য। এটা তরুণদেরকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে যে তারা মিনি পাকিস্তান করে ফেলেছিল স্বাধীন সোনার বাংলাকে। এবং মিনি পাকিস্তান বলতে আমরা কি বুঝি? সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দিয়েছে সংবিধানে। তারা আমাদের বাবাদের খুনিদেরকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত দিয়েছে। মুক্তিযোদ্ধা সৈনিকদেরকে বাধ্য করেছে সেলুট দিতে প্রেসিডেন্ট বিশ্বাসের মতো একজন রাজাকারকে। এখানে আমাদের মতো শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা পরিবারদের কোটা নিয়ে আজকে ছোট ছোট ছেলেমেয়েরা বিকৃতি, মানে হাস্যরস করে, আন্দোলন করে। এই পরিবারগুলোর কেন কোটার দরকার হয়েছে?
কারণ আমরা তো ওরা মেধাবীর সংজ্ঞা দেয়, কারা আমার বাবাদের থেকে বেশি মেধাবী ছিল বাংলাদেশের ইতিহাসে? বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, আপনাদের মতো মুক্তিযোদ্ধা, অথবা আমার বাবার মতো শহীদ। এই যে প্রজন্মের চেয়ে মেধাবী প্রজন্ম কারা ছিল, যাদের বুকের রক্ত, আপনার পিছনে যে ছবিটা আছে, এই প্রত্যেকটা মানুষ যে রকম আবেগ ও সততা নিয়ে দেশপ্রেমের জন্য রক্ত দিয়েছে, এরপরের কোনো প্রজন্ম নিজেদেরকে তাদের থেকে বেশি বড় বলতে পারবে না, কারণ আমরা সেটা অ্যাচিভ করি নাই, আমরা সেটা দেশকে দেই নাই। ওই সামান্য একটা চাকরির কোটার জন্য নিজেদের গালে রাজাকারের বাচ্চা লিখতে, স্টিকার লাগাতে দ্বিধা করে না অনেকে তরুণ প্রজন্মের মধ্যে। তাদের লজ্জিত হওয়া উচিত, তাদের বোঝা উচিত যদি মেধা দেখতে চাই বঙ্গবন্ধুর দিকে দেখতে হবে। কি মানে সে কি রাজনৈতিক নেতা, তিনি দেখতে হবে জাতীয়তার চার নেতাকে। মেধাবী দেখতে হলে দেখতে হবে শহীদ বুদ্ধিজীবীদের দিকে, তাদের মেধার মতো মেধাবী হলে তখন নিজেকে মেধাবী বলা যায়। আপনার এই কথাগুলোকেই বর্তমান প্রজন্ম শুধু না, সারা দেশের মানুষকে জানতে হবে, শুনতে হবে, বিশ্বাস করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। নইলে আমরা ৭১-এর যে মুক্তি, যে স্বাধীনতা, যে বিশাল একটা অর্জন, অহংকার, সেটা গুলিয়ে যাবে। এই বোধটা অন্তত তাদের জানতে হবে, তাদের বুঝতে হবে, নাহলে বোকামি হবে, নিজের পায়ে নিজে কোড়াল মারা হবে, এই তো নিজের ভবিষ্যৎকেই নষ্ট করা হবে। আমি আসছি, প্রিয় দর্শক, আমরা বিজয়ের ৪৯-এ আজকে আলোচনা করছি শহীদ কন্যা ডক্টর নুসহাত চৌধুরীর সঙ্গে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরব, কথা বলবো আমাদের সম্মানীয় আমন্ত্রিত অতিথির সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের বিশেষ অনুষ্ঠান বিজয়ের ৪৯-এ। কথা বলছি আমাদের সম্মানীয় আমন্ত্রিত অতিথি ডক্টর নুসহাত চৌধুরীর সঙ্গে। আমরা একটু অন্য জিনিসের প্রসঙ্গে চলে যাই। অন্য প্রসঙ্গে ঠিক না, আমরা মুক্তিযুদ্ধে নিয়ে কথা বলবো, বিজয় নিয়ে কথা বলবো, কারণ বিজয় আমাদের অহংকার, আমাদের গর্ব। পৃথিবীর একমাত্র জাতি বোধহয় আমরাই যাদের একটি বিজয় দিবস আছে। আমরা হারতে পারি না, হারা আমাদের ধর্মে নাই, হারার কথা নয়, আমরা হারবো না, এই কথাটি শুনতে চাচ্ছি। যে ৭১-এর এই যে চেতনা, এই চেতনাটি তো হচ্ছে আমরা হারবো না, আমরা জিতবো। সবচেয়ে বড় জিনিসটা কি, আমি আবারও আপনার পিছনে যে ছবিটার মানুষগুলো আছে তার মুখগুলো দেখছি, এরা কি কেউ আপনার তথাকথিত হিরোদের মতো? কিন্তু আমি কিন্তু তাকিয়ে দেখেন কি মানে কি দেশপ্রেম, হ্যাঁ, আর মানে সাচ হিরোইজম, এই রক্ত আমাদের মধ্যে, তাই না? যেই ছেলেটা বা যেই মেয়েটা বুঝতে পারছে না, হয়তো অত ভাবছেই না দেশের কথা, আমি বিশ্বাস করি যদি কোনো দেশে ক্রান্তিকাল, আমি প্রার্থনা করি আসবে না, তার জন্যই আমাদের সকলের আন্দোলন, প্রচেষ্টা। যদি সেই ক্রান্তিকাল কখনো আসে, আমি কিন্তু মনে করি সেই রক্ত কথা বলবে, সেই রক্ত জেগে উঠবে। এই যেই তরুণ আজকে বিভিন্ন জিনিস হয়তো সন্দেহ পোষণ করছে, বিভিন্ন জিনিস তার কাছে হয়তো ভালো লাগছে না, সেটা কিন্তু অনেকটা আমাদের হালকা লাগছে, সেটা নিয়ে সে এখন ভাবতে চায় না, সে এখন ভবিষ্যতের দিকে তাকাতে চায়, সেটাও খুব ন্যাচারাল। আপনার পাশেই আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি, ভবিষ্যতের দিকে তো তারাই আমাদেরকে নিয়ে যাবে, হ্যাঁ। কিন্তু আমি বিশ্বাস করি সেই রক্তের ধারক ও বাহক কিন্তু সেই ছেলেটি। এই কথাটাই আমি বিরতির পূর্বে এই কথাটাতে সামেশনটাতে আসতে চাচ্ছিলাম, যে আমরা যখন আমাদের সমস্ত ট্রমার কথা বলি, সমস্ত ট্র্যাজেডির কথা বলি, তাদেরকে বুঝতে হবে এই ট্র্যাজেডিগুলো কোনো বিশেষ জেনারেশনের বিরুদ্ধে নয়, আমাদেরকে খর্ব করে দিয়ে, মেধা শূন্য করে দিয়ে, বঙ্গবন্ধুকে মেরে বা জাতীয় চার নেতাকে হত্যা করে, অথবা আমাদের বাবাদেরকে হত্যা করে, বা ৩০ লাখ শহীদকে হত্যা করে কিন্তু তারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছে। ভবিষ্যৎ কিন্তু একটি প্রজন্মের না, শত শত বর্ষ ধরে এই বাংলাদেশে যত ছেলে বা মেয়ে আসবে, তাদের প্রত্যেকের নিজের এবং সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবার চক্রান্তই কিন্তু ৭১ এবং আদর্শচ্যুত করে ফেলা। সুতরাং আমি মনে করি একটা জিনিসই দরকার, আমাদের তরুণদেরকে এই চক্রান্ত সম্বন্ধে অবহিত করা দরকার। তারা যদি সচেতন থাকে যে এই ৪ মূলনীতি থেকে নড়ব না, দরকারটা শুনছি বারবার করে, এটা কিভাবে সম্ভব? বলতে বলতে আপনাকে ওর হৃদয়ের কাছে পৌঁছাতে হবে। আপনি একটা ছবি বানাবেন, শিনলার্স লিস্ট, আপনি যদি দেখেন, যে দেখবে তার ভেতর মানবিক দিকটা উন্মোচিত হবে না, আমি বিশ্বাস করি না। ঠিক,
৭১ কিন্তু আমাদের সবচেয়ে বড় মহাকাব্য, সবচেয়ে বড় বিষাদ সিন্ধু। ৭১ নিয়ে আপনি কি মনে করেন যে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র এই জায়গাটি খুব অনেক কাজ হয়েছে? কিছুই না, আমার বলা উচিত না, আমি এই অঙ্গনের ব্যক্তি না, আমি ডাক্তার মানুষ, আমি একজন লেম্যান হিসাবে বলছি দাদা যে আমি মনে করি না সেই কাজ হয়েছে। আজও আমি উদাহরণ দিই, প্রমাণ দিই, আপনি আজও যে কোনো অস্কার নমিনেশনের মধ্যে একটা না একটা ডানকার্ট থাকে, একটা না একটা দেখবেন ওই যে সেভিং প্রাইভেট রায়ান থাকে। আজ এই 70-80 বছর পরে ওরা কিন্তু বলে না যে বোরিং দ্য সেম স্টোরি। কেন না? আমাদের দোষ আছে দাদা, আমরা যে তরুণদের কাছে এটা তুলে ধরবো, প্যালেটেবল করতে হবে তো, তাদের আকর্ষণীয় লাগতে হবে তো। আমাদের আপনি যদি আমি বলি, আমি তো শহীদ পরিবারদের সাথে কাজ করি, এক একটা শহীদ পরিবারের যে ঘটনা, এগুলোকে নিয়ে যে কিভাবে যে তুলে আনা যায়। নতুন প্রজন্মের ভেতরে যে চেতনার জায়গাটাতে হ্যাঁ, আধুনিক যে প্রযুক্তিবিদ্যা এসছে যোগাযোগের, হ্যাঁ, সামাজিক মাধ্যম এবং অন্যান্য জিনিস নিয়ে, এইখানে কাজ কম হয় বলে কি আপনি মনে করেন? এখানে কাজ কম হয় খালি না, যারা আমরা ফেসবুকে একটু অ্যাক্টিভ আছি, আমরা জানি যে আমাদের প্রতিপক্ষ এই জামাত শিবির টাকা দিয়ে, তাদের পেইড এজেন্ট আছে। আপনি একটা লেখা লেখেন অসাম্প্রদায়িকতার পক্ষে, সমানে আপনি দেখবেন একেবারে ঝাঁপিয়ে পড়ে ভীমরুলের চাকের মতো, কিন্তু আপনি মুক্তিযুদ্ধের কথা লেখেন সেটা শেয়ার হয় না। সেটা মানে আপনি একটা জিনিস, তার মানে আপনার এই জায়গাটি পরিকল্পিত নয়? আমাদের এই জায়গাটা পরিকল্পিত নয়, আমাদের এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই। আপনাকে টাইম, মানি, মেধা, আপনাকে যোগ্য ব্যক্তিকে পিক আপ করে নিয়ে এসে যোগ্য জায়গায় সেগুলোকে আমি বলি, অনেকেই বলেন যে সরকার কত কিছু করবেন, অবশ্যই সরকারকে তো আসলে সব দিকে তো সরকার, সবই সরকারকে করতে হবে না, তাহলে আমাদের কি কোনো দায়িত্ব নাই? জনগণ প্রত্যেকে যদি মনে করেন যে না, আমার ছেলে কেন মেজর হায়দার অথবা খালেদ মোশাররফের যুদ্ধবিদ্যাটা শিখছে না স্কুলে, এটা তো আসতে হবে। যারা শিক্ষাবিদ তাদেরকে নিয়ে আসতে হবে। মানে আমাদের হয় কি, আমরা এমনভাবে তাদেরকে মুখস্থ করাই, তারা তো তাদের মনে তো সেই আগ্রহটা হয় না এটা পড়ার জন্য। আমি আবারও ওই জায়গায় ফিরি, যারা বিরুদ্ধচারী, বিরুদ্ধ স্রোতের, যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলে এবং ঝাঁপিয়ে পড়ে, যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, এদের বিপক্ষে কি আমাদের শক্তি একেবারেই ক্ষীণ বা ম্রিয়মান? একেবারেই নয়। আমরা যেটা বুঝি না, আমি বারবার বলছি, তাহলে দলবদ্ধ হচ্ছে না কেন? আমার যদি 20-25টা টিম এরকম থাকে সারা দেশে, বিশ্বে থাকে, আজকে দেশ বলতে বিশ্ব, দেশপ্রেমের সেই হায়ার প্ল্যাটফর্ম থেকে ব্যক্তি স্বার্থের লোয়ার প্ল্যাটফর্মে চলে কেউ বলে ফান্ডিং এর অভাব। আমরা যখন মুক্তিযুদ্ধে যাই, আমাদের অনেক ফান্ডিং ছিল। আমি কিন্তু মনে করি আমাদের আসলে ব্যক্তি স্বার্থটা বড় হয়ে গেছে, সেটাও অস্বাভাবিক নয়। আপনি তো সবসময় যুদ্ধের যে অ্যাড্রেনালিন ফ্লো সেটাতে তো থাকবেন না, কিন্তু আমি যেটা মনে করি কি, যে আমাদের আসলে, আমি যে জিনিসটাতে আসতে চাচ্ছি, আমাদের জীবন বোধটা পরিবর্তন হওয়া দরকার। আমি যেটা বলি কি, প্যাশন, দেশপ্রেম নিয়ে বেঁচে থাকা আমার ভিআইপি আর সিআইপি হয়ে ওই শর্টকাটে এয়ারপোর্ট দিয়ে পার হওয়ার থেকে অনেক বেশি সম্মানের। এটা আমরা শিখাতে পারছি না। আমরা আমাদের বাবাদের সিম্পল লিভিং অ্যান্ড হায়ার থিঙ্কিং একটা ব্যাপার ছিল। আমাদের এখন হয়েছে কি, আগে ছেঁড়া জুতার সবচেয়ে ভগ্ন মানুষটি ছিলেন সবচেয়ে বড় নেতা, আর এখন নেতা মানে হচ্ছে একটা প্র্যাডো গাড়ি লাগবে, প্র্যাডো গাড়ির অনেক দাম, সেটার রুফটপটা খুলে আপনি ওয়েভ করতে করতে যাবেন আর আপনাকে সবাই খালি মালা দেবে আর ইয়ে করবে। এটা তো নেতা না। আমি নিজেও কিন্তু প্রাডো গাড়িতে চড়ি, আমি নিজেও কিন্তু মানে চেষ্টা করি যে একটা সুন্দর জীবন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা আমার আদর্শকে বিলীন করে নয়। সেটা আমার জীবনের মেইন লক্ষ্য, যেটা যে আমি আদর্শিক কাজে থাকতে চাই, আমি দেশের পরিবর্তন করতে চাই। মানুষ বাঁচে কয়দিন দাদা, হয়তো 70টা বছর 80টা বছর, কিন্তু আমি যখন চলে যাব আমি মনে করতে চাই আমি ভালোবেসেছিলাম দেশের মানুষকে পিওরলি, কোনো স্বার্থের জন্য না। এবং আমার ক্ষুদ্র অবস্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। যারা তরুণরা শুনছেন, একটা বিসিএস চাকরি অবশ্যই দরকার, নিজের পায়ের নিচে মাটি দরকার, নিরাপত্তা দরকার, অর্থনৈতিক সফল হতে চাই। আমি ব্যক্তি জীবনে অ্যাম্বিশাস এবং সফল হতে চাই। আমি খুব ভালো রেটিনা সার্জারি করতে চাই, আমি খুব ভালো ক্যাটারাক্ট সার্জারি করি, আমি আরপির স্ক্রিনিং সারা দেশে ছড়িয়ে দিতে চাই, কিন্তু তার মধ্যেও একটা দেশপ্রেম থাকবে। দাদা, সর্বোচ্চ দেশপ্রেমের প্রকাশ হচ্ছে যার যার অবস্থানে থেকে
একেবারে সর্বোচ্চ প্রচেষ্টাটা করা। একদম কথা ঠিক, এটা কিন্তু মনীষীরাও বলে গেছেন। আমি তাদের কথাটাই বলছি, সেটা থেকেই তো শিখেছি। সিম্পলি একজন শহীদ সন্তান হিসেবে চিন্তা করব। তখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি তরুণদের মধ্যে আমি ৭১-এর কথা, বাবার কথা কেন বলবো ওরা পরিসংখ্যান পড়বে। আমি বিশ্বাস করি বলতে বলতে একদিন সেরকম মানে চেঞ্জ আমাদের শিক্ষাক্ষেত্রে আসবে, সংস্কৃতি ক্ষেত্রে নিশ্চয়ই আসবে, একদিন আসবে। সেই দেশ আমরা একদিন গড়তে পারবো। কিন্তু ওদের কাছে আমি শোকটাও দিয়ে যেতে চাই, শুধু পরিসংখ্যান না দাদা। আমি চাই ২ প্রজন্ম পরের কেউ যখন আপনার ওই চেয়ারে বসে সাক্ষাৎকার নেবে অথবা সাক্ষাৎকার দেবে, তখন আমাদের শহীদ পিতাদের কথা ভেবে তাদের চোখেও পানি আসবে। আমি এইটুকু চাই। ধন্যবাদ ডক্টর নুজহাত চৌধুরী। আমাদের প্রসঙ্গ শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, বিজয়ের ৪৯-এ আজকের অতিথি ছিলেন ডক্টর নুজহাত চৌধুরী, শহীদ কন্যা। তার মুখ থেকে অনেক ইতিবাচক, অনেক আশাবাদী কথা আজকে আমরা শুনেছি, যে কথাগুলো আমি মনে করি নতুন প্রজন্মকে প্রেরণা দেবে, নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে অনেক বেশি শক্তি এবং সাহস যোগাবে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবার জন্যে এক ধরনের সুন্দর মনন গঠন করবে। সত্যি কথা বলেছেন যে তিনি যে মুক্তিযুদ্ধের চেতনাকে যাতে সামনের দিকে তুলে দেওয়া যায়, সামনের প্রজন্মের কাছে তুলে ধরা যায় এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যেন মুক্তিযুদ্ধের চেতনা থাকে। তিনি একটি সুন্দর কথা শেষের দিকে বলেছেন যে শোককে ধারণ করতে হবে, সেটাও এক ধরনের অহংকার। বিজয় আমাদের অহংকার, ডিসেম্বর আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বঙ্গবন্ধু আমাদের অহংকার, বাঙালি জাতীয়তাবাদ আমাদের অহংকার। এই জাতি কখনো ভুল করেনি, এই জাতি কখনো পরাজিত হয়নি। ৭১ শিখিয়েছে এই জাতি হারবার নয়, জিতবার জন্যে আমাদের জন্ম। আমরা এই কথা বলেই আজকের বিজয়ের ৪৯ বিশেষ আলোচনা অনুষ্ঠান শেষ করছি এবং একই সঙ্গে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদেরকে আমাদের অতল শ্রদ্ধা জানাচ্ছি।